কোনো মলিকিউল সিমেট্রিক অথবা অ্যাসিমেট্রিক সেটা বোঝার জন্য মলিকিউলটার ওপর কিছু অপারেশনস করা হয়। এই অপারেশনগুলোর মধ্যে আছে ঘূর্ণন বা রোটেশন এবং প্রতিবিম্ব বা রিফ্লেকশন। এই ধরনের অপারেশন মলিকিউলটায় করার পর যদি এমন একটা স্ট্রাকচার পাওয়া যায় যে স্ট্রাকচারটা অরিজিনাল মলিকিউলটার সাথে ইকুইভ্যালেন্ট, যাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, অর্থাৎ অরিজিনাল মলিকিউলের থেকে সে কোনো অংশেই আলাদা নয়, ইনডিস্টিংগুইশেবল ফ্রম দ্য অরিজিনাল মলিকিউল, তখন সেই অপারেশনকে আমরা বলবো সিমেট্রি অপারেশন। তাহলে সিমেট্রি অপারেশন হলো কোনো একটা কাজ, কোনো একটা প্রসেস যেটা মলিকিউলের ওপর অ্যাপ্লাই করা হবে। অ্যাপ্লাই করার পরে যা রেজাল্ট পাবো সেই রেজাল্টকে অরিজিনাল মলিকিউলের সঙ্গে কম্পেয়ার করতে হবে। যদি দেখা যায় রেজাল্টিং স্ট্রাকচার ইজ ইনডিস্টিংগুইশেবল ফ্রম দ্য অরিজিনাল মলিকিউল, অর্থাৎ দুটোকে কোনোভাবেই আলাদাভাবে চেনা সম্ভব নয়, যাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, আর যার রেজাল্টই হবে একটা মলিকিউলকে আরেকটা মলিকিউলের ওপর হুবহু বসিয়ে দেওয়া যায়, প্রত্যেক অ্যাটম প্রত্যেক পার্ট হুবহু মিলে যায়, তখন সেই প্রক্রিয়াটাকে, সেই প্রসেসটাকে, যে কাজটা আমরা করলাম সেই অপারেশনটাকে আমরা বলছি সিমেট্রি অপারেশন। তাহলে এখানে আমরা সিমেট্রি অপারেশনের একটা ফর্মাল ডেফিনেশন লিখে রেখেছি, তোমরা ডেফিনেশনটি পড়ে দেখে রাখো। আমাদেরকে কেউ কখনো সিমেট্রি অপারেশনের ডেফিনেশন জিজ্ঞাসা করবে না, কিন্তু আমাদের নলেজ থাকতে হবে যে এই অপারেশন বিষয়টা কি। আমি একটা উদাহরণ দিতে পারি, সামেশন বা অ্যাডিশন, এটা একটা প্রসেস যেটা করতে গেলে আমরা ব্যবহার করি একটা সাইন, যেটাকে আমরা বলি প্লাস সাইন। ওই সাইন যখন আমরা কোথাও অ্যাপ্লাই হতে দেখি, দুটো নাম্বারের মধ্যে অ্যাপ্লাই হতে দেখি, তখন আমরা বলি অপারেশনটা হচ্ছে। যখন আমরা বলছি 2 + 3, তখন আমরা বলছি এখানে একটা অপারেশন হচ্ছে। কি অপারেশন হচ্ছে? না অ্যাডিশন হচ্ছে। আর যে জিনিসটা, যে সিম্বলটাকে আমরা তার জন্য ইউজ করছি, তাকে আমরা কি বলবো? তাকে আমরা এখানে বলছি সিমেট্রি এলিমেন্ট। এই যে আমরা রোটেট করলাম, রিফ্লেকশন নিলাম, এই যে অপারেশনগুলো অ্যাপ্লাই করলাম, এই অপারেশনগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের কোনো না কোনো এলিমেন্ট লাগবে, কোনো জিওমেট্রিক্যাল এন্টিটি লাগবে। সেই যে জিওমেট্রিক্যাল এন্টিটি যেটাকে আমি ইউজ করছি এই সিমেট্রি অপারেশনের জন্য, তাদেরকে আমরা বলছি সিমেট্রি এলিমেন্টস। এবার তাহলে আমরা সিমেট্রি এলিমেন্টসেরও একটা ডেফিনেশন দেখে রাখি ফর্মালিটি হিসেবে। সিমেট্রি এলিমেন্ট এমন একটা জিওমেট্রিক্যাল এন্টিটি যা একটা লাইন বা রেখা বা অক্ষ অর্থাৎ অ্যাক্সিস, বা কোনো বিন্দু পয়েন্ট, বা কোনো প্লেন বা তল, যার রেসপেক্টে সিমেট্রি অপারেশনটাকে পরিচালনা করা হয়, অপারেট করা হয়। তাহলে যেমন আমি এক্সাম্পল দিলাম, একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, সেটা হলো অ্যাডিশন। এই অপারেশনটা করা হবে কিসের ওপর? না ওই প্লাস সাইনের বেসিসে। ওই যে যার বেসিসে করা হচ্ছে সে হলো আমাদের এখানকার সিমেট্রি এলিমেন্ট, এবং যা করা হচ্ছে সেটা হয়ে গেল অপারেশন। এই হয়ে গেল সিমেট্রি অপারেশন অ্যান্ড সিমেট্রি এলিমেন্টস। এবার আমাদের সিমেট্রি এলিমেন্টগুলোকে চিনতে হবে, কারণ সেই এলিমেন্টগুলোই তো অপারেটেড হবে। আমাদের কাছে 4 ধরনের সিমেট্রি এলিমেন্ট আছে। এগুলি হলো সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি, অর্থাৎ এমন কোনো অক্ষ যার মাধ্যমে আমরা অপারেশনটা করব, কোনো একটা অ্যাক্সিস। প্লেন অফ সিমেট্রি, এমন কোনো তল বা প্লেন যার রেসপেক্টে আমরা সিমেট্রি অপারেশন করব। সেন্টার অফ সিমেট্রি, কোনো এমন একটা পয়েন্ট বা বিন্দু যার রেসপেক্টে সিমেট্রি অপারেশনটা করা হবে। আর অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি,
যার রেসপেক্টে আমরা সিমেট্রি অপারেশন করব। তাহলে এই চারটে যে সিমেট্রি এলিমেন্ট তাদের নামগুলি প্রথমে আমরা দেখে নিই, তারপর তাদের বিষয়ে আমরা একে একে ডিসকাশন শুরু করি। সিম্পল অর প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, যাকে আমরা সিম্বলাইজ করি CN দিয়ে। প্লেন অফ সিমেট্রি সিগমা, সেন্টার অফ সিমেট্রি I, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি SN। আমরা এবার দেখব সিম্পল অর প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি কি। কোনো রকম ডেফিনেশনের ফর্মালিটিতে না গিয়ে আমরা এক্সাম্পলস নিয়ে শুরু করি, কারণ অলরেডি ফর্মালিটিতে আমরা বোর হয়ে গেছি এক গাদা ডেফিনেশন দেখে দেখে। আমরা এই মলিকিউলটাকে কনসিডার করছি ওয়াটার মলিকিউল, যেখানে রেড বল অক্সিজেন অ্যান্ড হোয়াইট বলস হাইড্রোজেন। দিস ইজ আওয়ার ওয়াটার মলিকিউল। এখানে অক্সিজেনের লোন পেয়ার দুটো আমরা দেখাইনি। লোন পেয়ার দুটোকে কনসিডার করলে কেমন হবে সেটা আমরা একটু পরেই দেখে নেব, যেন প্রথমেই বোঝাটা খুব জটিল না হয়ে যায়। তাই আমরা সিম্পলিসিটির জন্য লোন পেয়ারগুলোকে মনে মনে ড্রপ করে নিয়েছি এবং H2O শুধু অ্যাটমগুলোকে নিয়েছি। এবার আমরা কি করলাম, এই অক্সিজেনের ভেতর দিয়ে এইভাবে একটা অ্যাক্সিস পাস করে দিলাম এই বরাবর। সেই অ্যাক্সিসটাকে ধরে আমরা মলিকিউলটাকে ঠিক 180 ডিগ্রি রোটেট করব। 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি রোটেশন করলে আমরা এইখানে পৌঁছব। দেখো অ্যাটমগুলো পেপারের যেখানে যে ছিল, আর যদি পেপারকে আমরা মনে মনে মুছে ফেলে স্পেস ভাবি, তাহলে স্পেসে তারা যেখানে যে ছিল ঠিক ঠিক সেখানেই তারা এসেছে। যে জায়গায় হাইড্রোজেনরা ছিল তারা ঠিক সেই জায়গায় এসেছে, যেখানে অক্সিজেন ছিল সে ঠিক সেখানে এসেছে। আরও ক্লিয়ার বোঝানোর জন্য আমরা এক কাজ করি, মলিকিউলটাতে যেখানে অক্সিজেন আছে তার নিচে আমরা একটা রেড কালারে মার্ক করি, অর্থাৎ এইখানটায় অক্সিজেন থাকবে। অ্যান্ড যেখানে হাইড্রোজেনরা আছে সেখানে দুটো ব্লু মার্ক করি। তাহলে যেখানে যেখানে যেমন মার্কিং সেগুলো আমরা মনে রাখলাম। এবার এইভাবে যেমনভাবে আমি দেখাচ্ছি সেইভাবে অক্সিজেনের ভেতর দিয়ে একটা অ্যাক্সিস এই দিকে পাস করে দিলাম মনে মনে। তারপর সেই অ্যাক্সিসটা বরাবর আমরা মলিকিউলটাকে ঠিক 180 ডিগ্রি রোটেট করছি। তাহলে ঠিক 180 ডিগ্রি রোটেশনে ওর এই ধরনের একটা অবস্থা আসবে। দেখো এই যে স্ট্রাকচারটা এলো আর আগের যে স্ট্রাকচারটা ছিল, দুটো হুবহু একই রকম। একই রকম অর্থাৎ ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, কথাটার মানে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার রাখবে। ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার, সুপার ইম্পোজেবল স্ট্রাকচার, এই কথাগুলির ব্যবহার কিন্তু আমরা এখন সামনের বেশ কয়েকটা ক্লাসে করতে থাকব। ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারকে আমরা বাংলায় বলি সমতুল্য গঠন। ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার বলতে আমরা বুঝি যে দুটো স্ট্রাকচারকে চোখে দেখে পার্থক্য করা যায় না। অ্যান্ড সুপার ইম্পোজেবল স্ট্রাকচার বলতে আমরা বুঝবো একটা স্ট্রাকচারকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য স্ট্রাকচারটার উপর হুবহু বসিয়ে দেওয়া যায়। বসিয়ে দেওয়া যায় বলতে অ্যাটমগুলো হুবহু মিলে যায়, তখন তাকে বলবো সুপার ইম্পোজেবল বা অধ্যারোপণযোগ্য গঠন। আমরা যারা বাংলায় লিখি তাদের জন্য আমি বাংলা টার্মগুলো ইউজ করছি, কিন্তু এখানে আমরা ইংলিশ টার্মগুলোই বেশি ব্যবহার করি। তাহলে আবার ফেরত আসি ওয়াটার মলিকিউলে। আমি ধরে নিচ্ছি আমি এখনও রোটেশনটা করিনি, মলিকিউলটি এখানে পড়ে আছে। এবার আমি রোটেশনটা করব, এই অ্যাক্সিসটা পাস করিয়ে দিলাম, এ অক্সিজেনটাকে ফুঁড়ে এভাবে এদিকে চলে গেছে। তারপর আমি 180 ডিগ্রি রোটেট করে দিলাম, তাতে আমি এই স্ট্রাকচারটা পেলাম। এবার দেখো অরিজিনাল মলিকিউলটা কেমন ছিল, এই রকম ছিল। এটা অরিজিনাল ছিল আর আমি ধরছি রোটেট করে একে পেয়েছি। তো তাহলে এরা দুজন দেখো হুবহু একরকম। মানে কি, একে আমরা তুলে নিয়ে এর ওপরে ঠিক ঠিক বসিয়ে দিতে পারি, অর্থাৎ অক্সিজেন অক্সিজেন মিলে যাবে, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে যাবে। আমরা যখন পরের অন্য মলিকিউলগুলোয় আসবো, তাদের যেখানে যে অ্যাটম আছে, লোন পেয়ার আছে, যে যেখানে আছে, যদি সবাই হুবহু মিলে যাচ্ছে, তখন আমরা সেই স্ট্রাকচারগুলোকে বলবো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার, সুপার ইম্পোজেবল স্ট্রাকচার ইত্যাদি।
আশা করি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার বিষয়টা বোঝা গেল। এমনিতে কোনো মলিকিউলকে যদি তুমি কোনোভাবে রোটেট করো, যেমন ধরো এই ওয়াটার মলিকিউলটাকে আমি নানান রকম করে এলোপাথারি রোটেট করছি, এতে কিন্তু ওয়াটার মলিকিউলই আছে, কারণ শুধুমাত্র রোটেশনে কোনো রকম বন্ড ব্রেকিং বা বন্ড মেকিং তো হয় না। আর যতক্ষণ না তুমি বন্ডগুলোকে ব্রেক করে নতুন করে অ্যারেঞ্জ করছো ততক্ষণ তো মলিকিউল বদলে যায় না। তাই রোটেশনে মলিকিউলই থাকে। আমরা মলিকিউল থাকলো কি না সে বিষয়ে কথা বলছি না, আমরা শুধু বলছি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, কথাটা যেন ক্লিয়ার আমাদের কাছে থাকে। তা আমরা এই যে অ্যাক্সিসটা পাস করিয়েছিলাম, যে অ্যাক্সিস বরাবর আমি ঠিক 180 ডিগ্রি রোটেশন করেছিলাম, সেই অ্যাক্সিসটা যেটা এই অক্সিজেনকে এইভাবে ভেদ করে এই দিক দিয়ে বেরিয়ে গেছে, তাকে আমরা বলছি এই মলিকুলের সিম্পল অর প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি CN। এখানে এবার কথা হচ্ছে N জিনিসটা কি। আমরা যদি 360 ডিগ্রিকে যে অ্যাঙ্গেলে আমরা রোটেট করেছিলাম অর্থাৎ 180 ডিগ্রি সেটা দিয়ে ডিভাইড করি, তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকেই আমরা বলছি N। তখন CN হয়ে গেল C2, অর্থাৎ N এর জায়গায় আমরা বসালাম 2। এই যে N, এটাকে আমরা বলছি ফোল্ড, এভাবে আমরা বলবো N ফোল্ড অ্যাক্সিস অফ সিমেট্রি, N ফোল্ড অ্যাক্সিস অফ সিমেট্রি। এখানে যেটা দাঁড়িয়ে গেল C2 অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে আমরা বলছি ওয়াটারে একটা C2 অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। তাহলে N এর ভ্যালু কিভাবে বার করছি আমরা, যে অ্যাঙ্গেলে আমরা রোটেটটা করছি মলিকিউলটাকে 360 ডিগ্রিকে সেই অ্যাঙ্গেল দিয়ে ডিভাইড করলে আমরা N এর ভ্যালু পেয়ে যাই। এবার আমরা দেখব এই যে ওয়াটার মলিকুলে আমরা C2 অ্যাক্সিসটা দেখলাম, তাকে আমরা পেপারে কিভাবে প্রেজেন্ট করি। এই হলো ওয়াটার, আমরা এই বরাবর অ্যাক্সিসটা পাস করাচ্ছি, পাস করিয়ে 180 ডিগ্রি রোটেট করছি অ্যাক্সিসটা বরাবর। সেই রোটেশনে আমরা এখানে লিখে দিলাম 180 ডিগ্রি রোটেশন। সেই রোটেশনে যা জেনারেট হলো সেটা এইটা। তাহলে এখানে হাইড্রোজেন ছিল, সেখানে হাইড্রোজেনই এসেছে, এখানে একটা হাইড্রোজেন ছিল, সেখানে হাইড্রোজেনই আছে, অক্সিজেনের জায়গায় অক্সিজেনে আছে। আমরা বলছি 180 ডিগ্রি রোটেশনে আমরা একটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার জেনারেট করেছি। তাই ওয়াটারে আমরা C2 অ্যাক্সিস প্রেজেন্ট থাকতে দেখছি। এবার আমরা আসি নেক্সট এক্সাম্পল, সেটা আমরা ভাবছি অ্যামোনিয়া মলিকিউল। ব্লু বল রিপ্রেজেন্টস নাইট্রোজেন, এই যে সেন্ট্রাল ব্লু বল। হোয়াইট বলস রিপ্রেজেন্ট হাইড্রোজেন অ্যান্ড পার্পল বল রিপ্রেজেন্টস দ্য লোন পেয়ার অফ নাইট্রোজেন অ্যাটম। তাহলে এই হয়ে গেল NH3 উইথ 1 লোন পেয়ার অফ নাইট্রোজেন। আমরা ইনিশিয়ালি একে এইভাবে ভিউ করছি। এবার যদি আমি এই পার্পল বলটা বরাবর অর্থাৎ লোন পেয়ারের মধ্যে দিয়ে নাইট্রোজেনের মধ্যে দিয়ে একটা অ্যাক্সিস এভাবে পাস করাই, তারপর সেই অ্যাক্সিসটাকে ধরে যদি রোটেট করি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে দেখো রোটেশনের আগে যে অ্যাটম স্পেসে যেখানে ছিল সেই অ্যাটম ঠিক সেই জায়গাতেই এলো। আমরা আবার একবার মার্ক করে জিনিসটা দেখি। আমরা এই হোয়াইট বল, এখানে একটা পয়েন্ট নিলাম যে এখানে একটা হোয়াইট বল থাকবে, এখানে একটা পয়েন্ট নিলাম সেখানে একটা হোয়াইট বল থাকবে, এখানে একটা পয়েন্ট নিলাম সেখানে একটা হোয়াইট বল থাকবে। তাহলে এই তিনটে পয়েন্টে বরাবর আমাদের হোয়াইট বলগুলো আছে। এখানে আমরা দেখছি নাইট্রোজেন আর এখানে দেখছি লোন পেয়ার। এবার 120 ডিগ্রি রোটেট যদি আমরা করি, তাহলে দেখো
যে যেখানে ছিল সে সেখানেই এসেছে। আমরা বলছি এই বরাবর অ্যামোনিয়া মলিকিউলে একটা সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, CN, যেখানে আমরা বলবো N ফোল্ড অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে N এর ভ্যালু আমরা কেমন করে ডিটারমাইন করব? আমরা 360 ডিগ্রিকে যত অ্যাঙ্গেলে রোটেট করিয়েছিলাম তা দিয়ে ডিভাইড করব, ভ্যালু পাচ্ছি 3। তাহলে আমরা বলবো অ্যামোনিয়া মলিকিউল কন্টেন এ C3 অ্যাক্সিস অফ সিমেট্রি। সিমেট্রি এখানে প্রেজেন্ট করব কেমন করে? নাইট্রোজেন, this is the lone pair, one hydrogen atom, another hydrogen atom, এই হয়ে গেল অ্যামোনিয়া। আমরা অ্যাক্সিসটা পাস করাচ্ছি এই বরাবর, যেমন আমরা মডেলে দেখলাম। সেই অ্যাক্সিস বরাবর আমরা ওকে রোটেট করলাম 120 ডিগ্রি। কি বরাবর? অ্যালং দ্যাট পার্টিকুলার অ্যাক্সিস। তাতে দেখো লোন পেয়ারের জায়গাতেই আসবে। এই সিম্পল বন্ডে একটা হাইড্রোজেন আসবে। কোন হাইড্রোজেন? আমরা যেভাবে রোটেট করেছি তাতে এই হাইড্রোজেন এইখানে এসেছে, এই হাইড্রোজেন চলে গেছে এখানে, এই হাইড্রোজেন চলে এসছে এখানে। তাহলে এই দুটি স্ট্রাকচার ইচ আদার ইনডিস্টিংগুইশেবল বা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার। আমরা এই স্ট্রাকচারটিকে নিয়ে এই স্ট্রাকচারের উপর হুবহু বসিয়ে দিতে পারি। তাহলে অ্যামোনিয়াতে একটা C3 অ্যাক্সিস অফ সিমেট্রি আমরা প্রেজেন্ট দেখতে পাচ্ছি। নেক্সট এক্সাম্পল হিসাবে আমরা নিচ্ছি ক্লোরোফর্ম মলিকিউল। এখানে নিচের লেখাগুলো যেন আমাদেরকে ডিস্টার্ব না করে আমরা এই বেসের ওপর ওকে রাখলাম। ব্ল্যাক বল রিপ্রেজেন্টস কার্বন, গ্রিন বলস 3 ক্লোরিন অ্যাটমস অ্যান্ড হোয়াইট বল হাইড্রোজেন। আমরা ফর্মুলা পেয়ে গেলাম CHCl3, ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের বিষয়টাও ঠিক অ্যামোনিয়ার মতোই। অ্যামোনিয়াতে 3টি হাইড্রোজেন ছিল সেম এলিমেন্ট, এখানে 3টি ক্লোরিন আছে সেম এলিমেন্ট। অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার ছিল যে অন্যগুলোর থেকে ডিফারেন্ট ছিল, এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে আমরা যথারীতি এই হাইড্রোজেন অ্যান্ড এই কার্বন, অর্থাৎ এই যে বন্ড, এই যে CH বন্ড, এই CH বন্ড বরাবর যদি একটা অ্যাক্সিসকে পাস করাই হাইড্রোজেন অ্যান্ড কার্বনের ভেতর দিয়ে এবং সেই অ্যাক্সিস বরাবর ঠিক 120 ডিগ্রি করে রোটেট করতে থাকি, আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পেতে থাকব। তো আমরা বলছি এই দিকটা বরাবর একটা C3 অ্যাক্সিস প্রেজেন্ট থাকবে ক্লোরোফর্মে। কেন C3? না, এখানেও আমাদের অ্যাঙ্গেল অফ রোটেশনটা কিন্তু 120 ডিগ্রি হচ্ছে, যাতে ফোল্ড আসছে 3। আমরা বলছি N ফোল্ড অ্যাক্সিস অফ সিমেট্রি CNটা এখানে হলো C3। আমরা এখানে কেমন করে প্রেজেন্ট করব? কার্বন, হাইড্রোজেন, অর্ডিনারি বন্ডে একটা Cl, সলিড ওয়েজে একটা Cl অ্যান্ড হ্যাশড ওয়েজে আরেকটা ক্লোরিন। এবার এই বরাবর অ্যাক্সিসটা গেল, আমরা রোটেট করছি 120 ডিগ্রি। এই ফর্মুলায় আমরা এই স্ট্রাকচারে আমরা অ্যারাইভ করলাম। যেহেতু রোটেশন করেছি আমরা এই দিক বরাবর, সেই হিসাবে এই Cl আসবে এখানে, এ আসবে এখানে, এ আসবে এখানে, যা জেনারেট হলো সেটাকে এর ওপরে হুবহু এনে বসিয়ে দেওয়া যায়, অর্থাৎ ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার বা সুপার ইম্পোজেবল স্ট্রাকচার বা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার আমরা পেলাম।
তাহলে এখানেও আমরা পেলাম একটা C3 অ্যাক্সিস অফ সিমেট্রি। আমরা আর ক্যালকুলেশন করলাম না, কারণ আমরা অ্যামোনিয়াতে এই ক্যালকুলেশন করেছি। এখানে তোমাদেরকে একটা কথা বলি, মলিকিউলটাকে নিয়ে তুমি যখন তার মধ্যে কোনো সিম্পল অ্যাক্সিস আছে কি না যাচাই করবে, এটা তোমার ব্যাপার যে তুমি কোনখান দিয়ে অ্যাক্সিসটা পাস করিয়ে চেক করবে। অ্যাক্সিসটাকে যেখানে সেখানে কিন্তু পাওয়া নাই যেতে পারে। তোমাকে মলিকিউলটিকে ঠিকভাবে দেখে খুঁজতে হবে কোথাও কি সেরকম কোনো অ্যাক্সিস পাস করানো যাচ্ছে। যেমন আমরা ক্লোরোফর্মকে এভাবে দেখলাম, যদি ক্লোরোফর্মকে তোমার সামনে এভাবে প্রেজেন্ট করা থাকে, তুমি তখন যথারীতি এই বরাবর যদি সেই অ্যাক্সিসটা খুঁজতে যাও, অর্থাৎ এই ক্লোরিন অ্যান্ড কার্বনের যে বন্ড সেটা বরাবর যদি অ্যাক্সিসটা পাস করিয়ে তুমি সেই সিম্পল অ্যাক্সিস খুঁজতে যাও, তুমি পাবে না। যখনই 120 ডিগ্রি রোটেট করবে, এই ক্লোরিন এই হাইড্রোজেনের জায়গায় চলে আসবে। জায়গায় বলতে কি, স্পেসে যেখানে হাইড্রোজেন ছিল তখন স্পেসে সেখানে ক্লোরিন এসে হাজির হবে। দেখো আমরা 120 ডিগ্রি রোটেট করলাম, আমরা তাহলে দেখো হাইড্রোজেনের জায়গায় এখন ক্লোরিন, যেখানে হাইড্রোজেন ছিল তার জায়গায় ক্লোরিন, যেখানে ক্লোরিন ছিল তার জায়গায় হাইড্রোজেন। তাহলে কি ওই অ্যাক্সিসটা আমরা পেলাম? আমরা সেই অ্যাক্সিসকে কি সিম্পল অ্যাক্সিস বলতে পারবো? না, সেই অ্যাক্সিসটাকে আমরা কিন্তু সিম্পল অ্যাক্সিস বলতে পারবো না, কারণ আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারে পৌঁছইনি। একই রকম ঘটনা আমরা যে অ্যামোনিয়াটা দেখলাম, সেখানেও অ্যামোনিয়াতে আমরা লোন পেয়ার আর নাইট্রোজেন তাদের মধ্যেকার যে স্ট্রেট লাইন, সেই বরাবর অ্যাক্সিসটা পাস করিয়েছিলাম বলেই C3 অ্যাক্সিসটা পেয়েছিলাম। আমরা যদি কোনো NH বন্ড বরাবর সেই অ্যাক্সিসটাকে পাস করে দিতাম, তাহলে কিন্তু ওটা অ্যাক্সিস হতো না। অ্যাক্সিস তো অ্যাক্সিস, বাট সেটা সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি অ্যামোনিয়ার হতো না। যেমন আমরা যদি 120 ডিগ্রি রোটেট করি, এই হাইড্রোজেন আসবে লোন পেয়ারের জায়গায়, লোন পেয়ার আসবে হাইড্রোজেনের জায়গায়, তাহলে স্পেসে তারা ঠিক সেই জায়গায় এলো না। ওই দুটি স্ট্রাকচারকে ঠিক তুলে নিয়ে একটাকে আরেকটার উপর বসানো যাবে না, যতক্ষণ না তুমি ওকে আরও ঘুরিয়ে ফিরিয়ে ঠিক করে রেডি করছো। সেটা কিন্তু করা চলবে না। যখন আমরা সিম্পল অফ প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বিচার করছি, তখন আমি রেজাল্ট যা পেলাম তাকে জাস্ট তুলে নিয়ে অরিজিনাল স্ট্রাকচারের ওপরে সুপার ইম্পসিবল হচ্ছে কিনা দেখতে হয়, আর বেশি ঘোরাফেরা করে নিলে কিন্তু চলে না। তাহলে দেখে নাও, কোথা দিয়ে আমরা অ্যাক্সিসটা পাস করাবো সেটা আমাদেরকে খুঁজতে হবে। সেই অ্যাক্সিস আছে কি না লুকিয়ে সেটা খুঁজে বার করা আমাদেরকে প্র্যাকটিসও করতে হয়, যখন আমরা কোনো এর চেয়েও কমপ্লেক্স মলিকিউল পেয়ে যাই। তাহলে তোমাদেরকে এবার তাহলে একটা চ্যালেঞ্জ দিই। আমরা নিচ্ছি CH2Cl2 মলিকিউলে কোনো রকম সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি আছে কিনা আমাদেরকে খুঁজতে হবে। ব্ল্যাক বল কার্বন, হোয়াইট বলস হাইড্রোজেন অ্যান্ড গ্রিন বলস ক্লোরিন। যদি আমরা এই বরাবর পাস করাই অ্যাক্সিস পাবো না, 120 ডিগ্রি রোটেট করলে এ এখানে আসবে, এ এখানে আসবে। তোমরা একটা কোয়েশ্চেন করতে পারো, স্যার আমাকে কি 120 ডিগ্রি রোটেট করতে হবে? না, আমরা ওয়াটারে তো 120 ডিগ্রি রোটেট করিনি। কত ডিগ্রি রোটেট করতে হবে সেটাও আমাদেরকেই খুঁজতে হবে। কত ডিগ্রি রোটেট করব, কোনখান দিয়ে অ্যাক্সিস পাস করাবো, সব আমাদেরকে খুঁজে দেখতে হবে। তো তাহলে যেহেতু এখানে বেসটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মতো, সেহেতু এখানে থাকলে এইভাবে দেখে থাকলে, যখন আমরা কোনো অ্যাটম বরাবর কার্বন হাইড্রোজেন বা কার্বন ক্লোরিন এইরকম কোনো বন্ড বরাবর যখন অ্যাক্সিসটা পাস করাবো, তখন আমাকে C3-র ভাবনাই ভাবতে হবে, কারণ বেসটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ ওখানে অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি রোটেশনেই আসা সম্ভব। তাহলে আমরা কিন্তু এখানে C3 দেখতে পাচ্ছি না। আমরা যেমন যেমন রোটেট করছি, গ্রিনের জায়গায় হোয়াইট, হোয়াইটের জায়গায় গ্রিন, এই বিষয়গুলো স্পেসে আসতে থাকছে। তাহলে তোমরা বলবে ঠিক আছে স্যার, একটা কার্বন ক্লোরিন বন্ড বরাবর চেক করুন। তাহলে যদি কার্বন ক্লোরিন বন্ড বরাবর চেক করি, 120 রোটেশনে কিন্তু গ্রিন চলে যাবে হোয়াইটের জায়গায়, তাহলে তো আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পেলাম না। এবার তোমরা হাল ছেড়ে দেবে, বলবে স্যার তাহলে তো ওখানে কোনো সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি নেই, আমরা তো যত কাইন্ডের অ্যাটম আছে সবগুলো বরাবরই, তাদের বন্ডগুলো বরাবরই অ্যাক্সিস পাস করিয়ে দেখলাম। এবার দেখো, মলিকিউলটিকে তুমি এইভাবে ওপর থেকে ভিউ করো, তারপর কোনো
অ্যাটমের সঙ্গে কার্বনের বন্ড বরাবর নয়, স্পেস বরাবর এভাবে ঠিক এইখানটা বরাবর কার্বনটার মাঝখান দিয়ে অ্যাক্সিসটা পাস করিয়ে দাও। শুধু কার্বনটার ভেতর দিয়ে অ্যাক্সিসটা যাবে, সে কোনো অ্যাটমকে নিয়ে যাবে না। তারপরে 180 ডিগ্রি রোটেট করো, আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা খেয়াল করো রেজাল্ট কি হচ্ছে। 180 ডিগ্রি রোটেশন চলছে, এই রোটেশন শেষ হয়ে গেল। দেখো যে যেখানে ছিল সে সেখানে এসছে। তোমরা স্পেসে জায়গাগুলোকে মনে মনে মার্ক করো, এই এইচ কোথায় আছে, এই এইচ কোথায় আছে, ক্লোরিনরা কোথায় আছে, মার্ক করো। আমি আবার একবার 180 ডিগ্রি রোটেট করাই। দেখো আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারে ফেরত আসছি। তাহলে অ্যাক্সিসটা আছে, আইদার এই হাইড্রোজেনগুলোর ঠিক মাঝখান দিয়ে অনলি কার্বন অ্যাটমের ভেতর দিয়ে অ্যাক্সিসটা পাস করাবো, অর এই দুটো ক্লোরিন অ্যাটমের মাঝখান দিয়ে অ্যাক্সিসটা পাস করাবো। অ্যাকচুয়ালি যখন এই ক্লোরিন দুটোর মাঝখান দিয়ে অ্যাক্সিসটা পাস করাচ্ছি, তখন সেই অ্যাক্সিসটা উল্টো দিকে হাইড্রোজেনগুলোর মাঝখান দিয়েই কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কিন্তু একটা 180 ডিগ্রি রোটেশন করলে অ্যাক্সিস অফ সিমেট্রি একটা পাচ্ছি। তাহলে আশা করি বুঝলে আমি কি বোঝাতে চাইলাম। অ্যাক্সিস অফ সিমেট্রিটা আমাদেরকে খুঁজে দেখতে হয়, কত ডিগ্রি রোটেট করব, কোন খান দিয়ে অ্যাক্সিস পাস করাবো, সব কিছু খুঁজতে হয়। তাহলে আমরা যদি মলিকিউলটাকে এভাবে দেখি, এই দুটি ক্লোরিন প্লেন অফ পেপারে আছে, এই হাইড্রোজেন অ্যাবাভ দ্য প্লেন, এই হাইড্রোজেন বিলো দ্য প্লেন, ধরে নাও এইভাবে দেখছি। তাহলে আমরা অ্যাক্সিসটা পাস করাচ্ছি এই বরাবর, অ্যান্ড রোটেশন করছি 180 ডিগ্রি। রেজাল্ট যথারীতি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার হচ্ছে। কেমনভাবে হচ্ছে? এই দুটি ক্লোরিন নিজেদের জায়গা চেঞ্জ করবে, এই দুটি হাইড্রোজেন নিজেদের জায়গা চেঞ্জ করবে। দেখো আমরা আরেকবার মডেলে দেখে নিই যে আমরা পেপারে কি বোঝাতে চাইলাম। এই হচ্ছে আমাদের প্লেন অফ পেপার। প্লেন অফ পেপারে আছে দুটি ক্লোরিন, অ্যাবাভ দ্য প্লেন একটা হাইড্রোজেন, বিলো দ্য প্লেন একটা হাইড্রোজেন। অ্যাক্সিসটা পাস হয়েছে এই কার্বনের ভেতর দিয়ে, হাইড্রোজেন দুটির মাঝখান দিয়ে। 180 ডিগ্রি রোটেট করে দিই, পুরো উল্টে গেল, ঠিক সেই স্ট্রাকচারটাই জেনারেট হলো। 180 ডিগ্রি রোটেট করিয়ে ঠিক সেই স্ট্রাকচারটাই জেনারেট হলো। তাহলে এখানে একটা C2 অ্যাক্সিস আছে। কেন C2? এখানে আমরা দেখেই রেখেছি 360 ডিগ্রি বাই 180 ডিগ্রি যখনই আমরা করব তখন আমরা C2 অ্যাক্সিস পাবো। আরও একটা কথা, যদি কোনো মলিকিউলকে, যে কোনো মলিকিউলকে, শুধু এখানে দেখা মলিকিউলগুলো নয়, কোনো মলিকিউলকে যদি আমরা যে কোনো জায়গা থেকে একটা অ্যাক্সিস কল্পনা করি, 360 ডিগ্রি রোটেট করি, তাহলে সেই স্ট্রাকচারটাই আবার জেনারেট হবেই হবে। 360 ডিগ্রি রোটেশন অ্যালং এনি অ্যাক্সিস থ্রু এনি মলিকিউল, আমরা সব সময় ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাবই। সেই কারণে 360 ডিগ্রি রোটেশনের যে অ্যাক্সিস, তাকে আমরা ইম্পর্টেন্স দিই না। যদি 360 ডিগ্রি রোটেশনের একটা অ্যাক্সিসের কথা আমরা ভাবছি, তাহলে এনের ভ্যালু কত হবে না, 360 ডিগ্রিকে আমাদের রোটেশনের অ্যাঙ্গেল 360 ডিগ্রি দিয়েই ডিভাইড করতে হবে, রেজাল্ট হবে 1। তাহলে অ্যাক্সিসটাকে তখন আমরা বলবো C1 অ্যাক্সিস। এই C1 অ্যাক্সিসকে আমরা ইম্পর্টেন্স দিই না, একে আমরা বলি ট্রিভিয়াল অ্যাক্সিস। ট্রিভিয়াল মানে হলো যেটা তুচ্ছ বা যেটা গৌণ, যাকে পাত্তা দেওয়া হয় না, সেই। তাহলে C1 is called trivial axis because any molecule contain C1 axis. তাহলে 360 ডিগ্রি রোটেশন কিন্তু আমরা ভাববো না যখন আমরা সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রির প্রেজেন্স চেক করি। এবার আমরা আসছি বেনজিন মলিকিউলে। বেনজিন মলিকিউল প্ল্যানার, হেক্সাগোনাল, প্রত্যেক কার্বন একই প্লেনে একটা করে হাইড্রোজেন ক্যারি করে। রেজোনেন্সের জন্য পাই বন্ডগুলো লোকেটেড নয়, পুরো রিংয়ে সমানভাবে ছড়িয়ে থাকে। এই হলো আমাদের বেনজিন। বেনজিনে দেখো
যদি আমি এই বরাবর একটা অ্যাক্সিস পাস করাই, আমরা মডেলের সাহায্য নেব, কিন্তু আগে একটু কল্পনা করার তো চেষ্টা করি। তাহলে যেহেতু প্ল্যানার মলিকিউল, আমি এই বরাবর একটা অ্যাক্সিস পাস করিয়ে যদি 180 ডিগ্রি রোটেট করি, তাহলে এই রকম যা অবস্থা আছে সেটা হয়ে যাবে এই রকম। দেখো, এ চলে যাবে এখানে, এ এখানে, এ এখানে। তাহলে আমরা বলবো এই বরাবর একটা C2 অ্যাক্সিস অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। শুধু এই বরাবর নয়, যেহেতু এটা একটা রেগুলার হেক্সাগন, এখানে যেমন দুটো অপোজিট বন্ডের, দুটো অপোজিট প্যারালাল বন্ডের মাঝখান দিয়ে অ্যাক্সিসটা পাস করিয়েছি, তেমনি এই যে দুটো অপোজিট প্যারালাল বন্ড, তাদের মাঝখান দিয়েও আমরা অ্যাক্সিসটা পাস করাতে পারতাম। একইভাবে এই যে দুটো প্যারালাল অপোজিট বন্ড এখানে অ্যান্ড এখানে, তাদের মাঝখান দিয়েও অ্যাক্সিসটা পাস করাতে পারতাম। তাহলে এখানে আমরা রিংয়ের প্লেনে অনেকগুলো C2 অ্যাক্সিস পাচ্ছি। প্ল্যানার মলিকুলে C2 অ্যাক্সিসের বিষয়ে আমি একটু পরে কথা বলছি। এবার আমরা দেখব বেঞ্জিনে আরও একটা রোটেশনাল অ্যাক্সিস। সেটার জন্য আমরা বেঞ্জিনকে আরও একবার ড্র করে নেব, কারণ এতগুলো C2 অ্যাক্সিস পাস করানোতে আমাদের ড্রয়িং একটু নোংরা হয়ে গেছে। আমরা আবার একবার বেঞ্জিনকে নিলাম, তারপর কোনো অ্যাটমের মধ্যে দিয়ে নয়, এই যে পয়েন্ট, রিংয়ের ঠিক মাঝখানে স্পেসে যে পয়েন্ট, সেই পয়েন্ট বরাবর একটা অ্যাক্সিস কল্পনা করলাম। এই অ্যাক্সিসটা বরাবর আমরা এবার ওকে এভাবে রোটেট করব। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে আমরা যদি ঠিক এই যে অ্যাক্সিসটা আমরা কল্পনা করেছি রিংয়ের মাঝখানে স্পেসে থাকা পয়েন্টটা বরাবর, যেটাকে তোমরা ওর সেন্টার অফ মাসও ভাবতে পারো, সেটা বরাবর যদি আমরা 60 ডিগ্রি রোটেট করি, তাহলে এই অ্যাটম এখানে আসবে, প্রত্যেকটা অ্যাটম এইভাবে এক এক জায়গা থেকে সরে আরেক জায়গায় যাবে, এবং হাইড্রোজেনগুলোও সেভাবেই সরে সরে যাবে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার জেনারেট হতে দেখতে পাবো। তাহলে এইটাও বেঞ্জিনের একটা অ্যাক্সিস অফ সিমেট্রি হলো। তাহলে এখানে কত ফোল্ড না 360 ডিগ্রি বাই রোটেশন অ্যাঙ্গেল আমাদের 60 ডিগ্রি, তাহলে ভ্যালু এলো 6। তাহলে আমরা এই যে অ্যাক্সিসটা পাস করিয়েছি সেই অ্যাক্সিসটাকে বলছি C6 অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে বেঞ্জিনে একটা C6 অ্যাক্সিস অফ সিমেট্রিও আছে, যেটা এইভাবে পাস করাতে হবে। তাহলে ড্রয়িং কিভাবে করছি আমরা সেটা তো বুঝেছি। আমরা এবার একটুখানি মডেলটা দেখে নিই আমাদের একটু ভালোভাবে বুঝতে পারার জন্য। এই হয়ে গেল বেঞ্জিন, যেমন তোমরা ওকে দেখছো। C2 অ্যাক্সিসগুলো আছে এইভাবে, এইভাবে একটা C2 অ্যাক্সিস, এইভাবে একটা C2 অ্যাক্সিস, আর এইভাবে একটা C2 অ্যাক্সিস, প্রত্যেক দুটো অপোজিট প্যারালাল বন্ডের মাঝখান দিয়ে। যেমন দেখো, যদি তুমি এইভাবে পাস করাও তাহলে এই রকম স্ট্রাকচার জেনারেট হবে। এই অ্যাটম এখানে এসেছে, এই অ্যাটম এখানে গেছে, এই অ্যাটম এখানে এসেছে, ইত্যাদি ইত্যাদি। আবার যদি তুমি এভাবে দুটো অ্যাটমকে নিয়ে পাস করাও, দেখো কার্বনগুলোর ওপর দিয়ে দিয়েছি, কোনো বন্ডের মাঝখান দিয়ে নয়। তাহলে এই কার্বনকে ছুঁড়ে ওই কার্বন দিয়ে আমরা পাস করিয়েছি। তারপর যদি ধরো একটা C2 অ্যাক্সিস ভাবি 180 ডিগ্রি রোটেট করি, ঠিক উল্টে যাবে। তাতেও আমরা একটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারই জেনারেট হতে দেখছি। তাহলে আইদার আমাদের ড্রয়িংয়ে দুটো অ্যাটমের মাঝখান দিয়ে আমরা পাস করাতে পারি অ্যাক্সিসটা, এভাবে দুটো অ্যাটমের মাঝখান দিয়ে পাস করাতে পারি, এভাবে দুটো কার্বন অ্যাটমের মাঝখান দিয়ে পাস করাতে পারি। তাহলে এতগুলো C2 অ্যাক্সিস আমি রিংয়ের প্লেনেই পাচ্ছি। আবার যেটা আমরা এই যে সেন্টার অফ মাস,
এই যে পয়েন্ট যেটা আমাদের এই রিংয়ের ঠিক মাঝখানে স্পেসে এখানে পড়বে, সেটা বরাবর যদি একটা অ্যাক্সিস এবার আমরা পাস করাই, এখানে ধরো এই হচ্ছে আমাদের অ্যাক্সিসটা, তারপর যদি রোটেট করি তাহলে এ এখানে আসবে, এ এখানে আসবে, এ এখানে আসবে, এ এখানে আসবে, এ এখানে আসবে। কত ডিগ্রি? না 60 ডিগ্রি রোটেশন আমাদেরকে করতে হবে। 60 ডিগ্রি করে রোটেট করলে আমরা ওই একই স্ট্রাকচার, দেখো তোমরা যেমন দেখছো একই স্ট্রাকচার বারবার জেনারেট হতে দেখতে পাচ্ছি। এবার তাহলে মলিকিউলটা যেহেতু দু রকমের অ্যাক্সিস অফ সিমেট্রি হয়ে গেল, C2ও প্রেজেন্ট অ্যান্ড C6ও প্রেজেন্ট, তখন আমরা বলবো এটা প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি। C6 ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি। এখন প্রশ্ন হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে? যদি একই মলিকুলে, যেমন এখানে আমাদের বেঞ্জিনে অনেকগুলো CN অ্যাক্সিস পাই, যেখানে N এর ভ্যালু ডিফারেন্ট, একই N এর ভ্যালু তো আমরা এখানে অনেকগুলো পেয়েছি, আমরা সে কথা বলছি না। যেখানে N এর ভ্যালু ডিফারেন্ট এমন অনেকগুলো CN অ্যাক্সিস পাই, তাতে যেটাই N এর ভ্যালু সবচেয়ে বেশি হবে আমরা সেটাকে বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি। যেমন ধরো কোনো মলিকুলে, ধরে নাও আর কি, কোনো একটা মলিকুলে আমরা C2 অ্যাক্সিস পেয়েছি, C3 অ্যাক্সিস পেয়েছি অ্যান্ড C6 অ্যাক্সিস পেয়েছি একই মলিকুলে, তখন আমরা বলবো N এর ভ্যালু সবচেয়ে বেশি বলে C6 ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি। আবার যদি এমন কোনো মলিকিউল থাকে যেখানে N এর ভ্যালু সেম এমন অনেকগুলো অ্যাক্সিস পাওয়া গেছে, যেমন ধরো C2 অ্যাক্সিস পাওয়া গেছে অনেকগুলো, N এর ভ্যালু ডিফারেন্ট এমন কোনো অ্যাক্সিস আর পাওয়া যায়নি, শুধু সেম ভ্যালুর অনেকগুলো অ্যাক্সিস অফ সিমেট্রি পাওয়া গেছে, তখন আমরা সেই অ্যাক্সিসটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস ধরব যে অ্যাক্সিসটা বেশি সংখ্যক অ্যাটমকে নিয়ে পাস হয়েছে। উদাহরণ হিসাবে আমরা আপাতত ওই বেঞ্জিনকেই দেখি, আমি আর হাইড্রোজেনগুলো ড্র করছি না। আমরা এই বন্ড বরাবরও একটা অ্যাক্সিস পাস হতে দেখেছি, এভাবে দুটো অপোজিট প্যারালাল বন্ড বরাবর অ্যাক্সিস পাস হতে দেখেছি, আবার দুটো অপোজিট কার্বন অ্যাটমের মধ্যে দিয়েও অ্যাক্সিস পাস হতে দেখেছি এই ড্রয়িংয়ে। তাহলে যদি ধরে নেওয়া যায় যে আর কোনো অ্যাক্সিস অফ রোটেশন উইথ ডিফারেন্ট ভ্যালু অফ N এখানে নেই, তাহলে কিন্তু আমরা এই যে C2 অ্যাক্সিসটা পাস করিয়েছি সেটাকেই বলতাম প্রিন্সিপাল অ্যাক্সিস। এটাকে সিম্পলি একটা অ্যাক্সিস অফ সিমেট্রি তো বলবো, কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিস বলবো না, কারণ এখানে কোনো অ্যাটমকেই নিয়ে যায়নি এই অ্যাক্সিস, অথচ এই অ্যাক্সিস দুটো অ্যাটমকে নিয়ে গেছে। আমি সেটাই বলতে চাইছি যে যদি কোনো মলিকিউলে একই CN অ্যাক্সিস অনেকগুলো পাওয়া যায়, তাদের মধ্যে যে অ্যাক্সিসটা বেশি সংখ্যক অ্যাটমের উপর দিয়ে যাবে, গ্রেটার নাম্বার অফ অ্যাটমকে নিয়ে যাবে অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস ধরতে হবে। এই বেঞ্জিনে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এটা 120 ডিগ্রি, এই পুরো অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা সেটাও 120 ডিগ্রি। তাহলে আমি যদি 60 ডিগ্রি না ঘুরিয়ে 120 ডিগ্রি করে রোটেট করতাম এই অ্যাক্সিসটা বরাবরই, অর্থাৎ এই পয়েন্টের ভেতর দিয়ে গেছে এমন অ্যাক্সিস বরাবরই 120 ডিগ্রি করে করে রোটেট করতাম, তাহলেও কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার জেনারেট হতে দেখতাম। তাহলে C2 120 ডিগ্রি মানে তো হয়ে গেল C3, তাহলে C2 C3 C6 এই সব কটা অ্যাক্সিস বেঞ্জিনে প্রেজেন্ট, তাহলে যার হায়ার ভ্যালু সে হয়ে গেল প্রিন্সিপাল অ্যাক্সিস। আমরা অন্য কোনো মলিকুলে যদি সেম CN অ্যাক্সিস অনেকগুলো পাই, তাদের মধ্যে যেটা বেশি সংখ্যক অ্যাটমকে নিয়ে যাবে সেটা হবে তার প্রিন্সিপাল অ্যাক্সিস। আমরা ধরে নিচ্ছি ইথিলিন মলিকিউল, ড্র করি, এই হয়ে গেল ইথিলিন প্ল্যানার মলিকিউল। আমরা এই বরাবর একটা অ্যাক্সিস পাস করিয়ে মনে মনে যদি 180 ডিগ্রি রোটেট করি, তাহলে যেমন আছে ঠিক তার উল্টো হয়ে যাবে, অর্থাৎ এ এখানে আসবে, এরা এদের জায়গায় যাবে, এরা এদের জায়গায় আসবে।
তাহলে এ বরাবর আমি একটা C2 অ্যাক্সিস পাচ্ছি। আবার এই বরাবর দুটো কার্বনের ভেতর দিয়ে আমরা যদি 180 ডিগ্রি রোটেট করি সেক্ষেত্রেও আমরা একটা C2 অ্যাক্সিস পাচ্ছি। আর কোনো অ্যাক্সিস অফ সিমেট্রি আমরা এখানে প্রেজেন্ট হতে দেখতে পাচ্ছি না। তাহলে দুটোই C2 অ্যাক্সিস। আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলো কোনটা প্রিন্সিপাল অ্যাক্সিস ধরা উচিত। তাহলে এই যে অ্যাক্সিসটা সেটা দুটো কার্বন অ্যাটমকে নিয়ে গেছে উইথ 2 কার্বন অ্যাটমস, কিন্তু এই যে অ্যাক্সিসটা এটা কোনো কার্বন অ্যাটমকেই নিয়ে যায়নি। তাহলে যেহেতু এখানে হায়ার নাম্বার অফ অ্যাটমের মধ্যে দিয়ে গেছে অ্যাক্সিসটা, আমরা এই অ্যাক্সিসটাকে বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। এই C2 অ্যাক্সিসটাকে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস বলছি না। বিষয়টা নিশ্চয়ই বোঝা গেল। একবার আমরা মডেল দেখি। ইথিলিন আমরা একটা পাস করালাম এই বরাবর, দুটো কার্বনের ঠিক মাঝখান বরাবর। তাহলে কি হবে? এইভাবে আমরা পাচ্ছি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, তার মানে C2টা প্রেজেন্ট। আবার একটা পাস করালাম এই কার্বনগুলোকে নিয়ে, যেমনভাবে আমি পেনটা ধরে আছি কার্বনগুলোর ঠিক ভেতর দিয়ে, কার্বনগুলোকে ফুঁড়ে, তাহলে কি হবে? ঠিক উল্টো হবে, তখনও আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাচ্ছি। তাহলে কার্বনগুলোকে ফুঁড়ে যে অ্যাক্সিসটা পাস করালাম সে বেশি সংখ্যক অ্যাটমকে ইনক্লুড করেছে বলে, অ্যাক্সিসের ভেতরে অ্যাক্সিসেই সেই পয়েন্টগুলো পড়েছে বলে, অ্যাটমগুলো পড়েছে বলে আমরা বলছি সেটা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার আমরা আসবো একটা লিনিয়ার মলিকুলের এক্সাম্পলে। যেমন ধরে নিই অ্যাসিটিলিন মলিকিউল। অ্যাসিটিলিন মলিকিউল লিনিয়ার, অর্থাৎ ওর সব অ্যাটম, ওখানে যত অ্যাটম আছে সব এই অ্যাক্সিসটার উপর পড়ে। তাহলে যেহেতু এ লিনিয়ার, আমরা এই অ্যাক্সিসটা বরাবর যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করি, যে কোনো অ্যাঙ্গেল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি এটসেট্রা করে করে যে কোনো অ্যাঙ্গেলই রোটেট করি না কেন আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারই পাবো, কারণ দ্য মলিকিউল ইজ লিনিয়ার। এক্ষেত্রে আমরা সেই অ্যাক্সিসটাকে বলছি সি ইনফিনিটি অ্যাক্সিস, অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেলেই রোটেট করাই আমি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার জেনারেট হতে দেখতে পাবো। যদি মডেল দেখবো ভাবি, এই হলো আমাদের অ্যাসিটিলিন মলিকিউল, একটা লিনিয়ার মলিকিউল। এই বন্ডগুলোর কথা ভেবো না, বন্ডগুলো তো ইলেকট্রন, তারা তো ক্লাউড, তারা তো অ্যাকচুয়ালি এভাবে স্টিক হিসাবে প্রেজেন্ট নেই। তাহলে আমরা শুধু অ্যাটমগুলোকে দেখব। তাহলে যেহেতু লিনিয়ার মলিকিউল, আমি যদি এই মলিকুলার অ্যাক্সিস বরাবরই একটা অ্যাক্সিস পাস করাই থ্রু দিস হাইড্রোজেন, থ্রু কার্বনস অ্যান্ড দিস হাইড্রোজেন, আমরা যে কোনো অ্যাঙ্গেলেই রোটেট করাই না কেন, যে কোনো, দেখো স্লাইড 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 আমি রোটেট করে যাচ্ছি, তাতে কিন্তু অ্যাসিটিলিন মলিকুলের ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারই জেনারেট হয়ে যাচ্ছে। এভাবে কোনো অ্যাক্সিস বরাবর যদি যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করিয়ে আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার জেনারেট হতে দেখছি, তখন তাকে আমরা বলছি সি ইনফিনিটি অ্যাক্সিস। মনে রাখবে 360 ডিগ্রি রোটেশনে কিন্তু যে কোনো মলিকুলেরই ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার জেনারেট হয় থ্রু এনি অ্যাক্সিস, তাকে কিন্তু আবার সি ইনফিনিটি বলে বসো না, তাকে আমরা ট্রিভিয়াল অ্যাক্সিস বলেছি। আবার এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস যেটা পেলাম সি ইনফিনিটি, যেহেতু এ অনেকগুলো অ্যাটমকে, সব অ্যাটমকেই নিয়ে যাচ্ছে, আমরা এর পারপেন্ডিকুলার যদি কোনো C2 অ্যাক্সিস কল্পনা করি এই রকম জায়গা দিয়ে, এই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি যে কোনো C2 অ্যাক্সিস, সেগুলো সবই কিন্তু ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার জেনারেট করবে। আমরা নিশ্চয়ই মডেল দেখে সেটা বুঝতেও পেরেছি, ওই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি যে কোনো C2 অ্যাক্সিস। এরপরে আমরা আসবো অ্যালিন মলিকিউলে। এই হয়ে গেল আমাদের অ্যালিন, CH2 ডাবল বন্ড C ডাবল বন্ড CH2। তো আমরা জানি অ্যালিন মলিকিউল ডাবল বন্ড ক্যারি করলেও প্ল্যানার নয়, কারণ এর এই যে কার্বন অ্যাটমটা এটা sp। তাই যদি এই লেফটের হাইড্রোজেনগুলো প্লেনে আছে দেখি, ধরে নিই, তাহলে এই হাইড্রোজেনগুলো সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আছে, অর্থাৎ তারা আমাদের কাছে এইভাবে আছে পারপেন্ডিকুলার প্লেনে। আবার এদেরকে যদি প্লেনে রাখি তাহলে এরা থাকবে পারপেন্ডিকুলার প্লেনে।
তাহলে এই অ্যালিন মলিকুল আমরা ড্র কেমন করে করি? অ্যালিনের ওপর শুধুমাত্র অ্যালিন অ্যান্ড সাবস্টিটিউটেড অ্যালিনের ওপর কিন্তু আমাদের একটা সেপারেট ক্লাস করতে হয়, কারণ যখন আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি পড়ব তখন অ্যালিনের একটা স্পেশাল ইম্পর্ট্যান্স আমরা পাবো। তো দিস ইজ দ্য কার্বন স্কেলিটন, যেটা আমরা এখানে দেখছি CH2, এই যে C ডাবল বন্ড C ডাবল বন্ড C, যেমন আমরা দেখছি। অ্যান্ড ধরে নিচ্ছি যে এই দিকের হাইড্রোজেনগুলো আমাদের প্লেন অফ পেপারে আছে, যেমন এখানে আমরা দেখছি প্লেন অফ পেপারে আছে। তাহলে এই যে দুটো হাইড্রোজেন, এদের একজন আছে অ্যাবাভ দ্য প্লেন অফ দ্য পেপার, একজন আছে বিলো দ্য প্লেন অফ দ্য পেপার। এই হয়ে গেল আমাদের অ্যালিন। এবার যদি আমি এই দুটো হাইড্রোজেনের ঠিক মাঝখান দিয়ে কার্বন চেন বরাবর অ্যাক্সিসটা পাস করাই, যেটা এখানে ভালো দেখতে পাচ্ছ না, এভাবে দেখালে ভালো বুঝতে পারবে। দেখো হাইড্রোজেনগুলোর মাঝখান দিয়ে আমি পাস করিয়েছি অ্যাক্সিসটা, তারপর ঠিক 180 ডিগ্রি রোটেট করাই, এই হলো রেজাল্ট। দেখো এখানে এই আমার এই ফিঙ্গার বরাবর অ্যাক্সিসটা আছে, আমরা 180 ডিগ্রি রোটেট করিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পেয়ে যাচ্ছি, ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। তাহলে এই বরাবর একটা অ্যাক্সিস অফ সিমেট্রি, C2 অ্যাক্সিস অফ সিমেট্রি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এভাবে যেমন পাস করিয়েছিলাম সেটা এইখানটা দিয়েই বেরিয়ে আসবে, সেসব আমরা ভাবতে পারি এই হাইড্রোজেন দুটোর মাঝখান দিয়ে পাস করিয়েছি, কারণ বোথ সাইডস আর অ্যাকচুয়ালি উইথ রেসপেক্ট টু দ্যাট অ্যাক্সিস ইকুইভ্যালেন্ট। এই হয়ে গেল একটা C2 অ্যাক্সিস অ্যালিনে। এবার এই বরাবর ডায়াগোনালি, নট লাইক দিস, এভাবে নয়, এভাবে যদি আমরা একটা C2 অ্যাক্সিস ভাবতে যাই আর 180 ডিগ্রি রোটেট করি তাহলে কিন্তু হবে না। তাহলে দেখো প্লেনের বন্ডগুলো এদিকে চলে এলো, অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন এদিকে চলে এলো, ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার হচ্ছে না। কিন্তু যদি আমরা এইভাবে ডায়াগোনালি, যেমনভাবে আমার পেন যাচ্ছে সেইভাবে একটা অ্যাক্সিস পাস করাই, তাহলে কিন্তু এই হাইড্রোজেন চলে যাবে এখানে, এই হাইড্রোজেন চলে আসবে এখানে। এটা এভাবে দেখে বোঝা খুব মুশকিল, বোঝা সহজ হয় যখন অ্যালিনকে আমরা এইভাবে ভিউ করব। যদি আমরা অ্যালিনকে ঠিক এইভাবে ভিউ করি যেমন তোমরা এখন দেখছো, দেখো অ্যালিনকে দেখে মনে হচ্ছে যেন মিথেন, পিছনের কার্বনগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু শেষ কার্বনের হাইড্রোজেনগুলোকে দেখতে পাচ্ছি। নিচের লেখাগুলো আমাদেরকে বোধহয় ডিস্টার্ব করছে, নিচে আমাদের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে আমরা ওকে আরেকবার দেখি। দেখো এভাবে দেখলে মনে হবে আমরা মিথেন মলিকিউলকে দেখছি। তাহলে একে ধরে যদি আমরা সেই অ্যাক্সিসটা দেখতে যাই, কোন অ্যাক্সিস? এইভাবে ডায়াগোনালি পাস হওয়া অ্যাক্সিসটা দেখতে যাই, যেটা একটা C2 অ্যাক্সিস হতে চলেছে, সেটা আমরা বুঝতে পারবো না। বুঝতে তখনই পারবো যদি আমরা একে, অ্যালিনকে মনে মনে যদি আমরা মিথেন কল্পনা করে নিয়ে ভাবি, তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা এবার এই জিনিসটাকে দেখব একটা মিথেনের মতো করে। এই যে অ্যালিন মলিকিউলটা আছে তাকে আমরা এই রকমভাবে ভিউ করছি, আবার একটা মিথেনকেও দেখছি, এটা কিন্তু শুধুমাত্র আমাদের মিথেন। তাহলে দেখো দুটোই একই রকম দেখতে মনে হচ্ছে। এবার মনে মনে আমরা একে সরিয়ে দিলাম, নিয়ে ভাবছি যেন অ্যালিনকেই দেখছি এইভাবেই, যে পিছনের কার্বনগুলো দেখা যাচ্ছে না। এবার মিথেনে এই বরাবর আমি একটা অ্যাক্সিস পাস করে দিলাম, এই দুটি হাইড্রোজেনের মাঝখান দিয়ে পাস করে দিলাম। এই বরাবর অ্যাক্সিসটা পাস করিয়ে যখন আমি 180 ডিগ্রি ঘোরাচ্ছি, দেখো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার এলো। আবার একবার ঘোরাচ্ছি বোঝার সুবিধের জন্য, দেখো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার জেনারেট করলো। তাহলে মিথেনে যদি ওই হাইড্রোজেনগুলোর মাঝখান দিয়ে ওইভাবে অ্যাক্সিসটা থাকতে পারে, তাহলে এই যে আমাদের অ্যালিনকে দেখছি সেখানেও তার মানে একটা অ্যাক্সিস থাকবে যেটা ওদেরকে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার জেনারেট করাবে। সেটা আইদার এইভাবে অর এইভাবে আমরা ডায়াগোনালি পাস করাবো। মনে রাখবে এইভাবে পাস করালে কিন্তু সেটা পাবো না, তাতে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন এই দিকে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন হয়ে যাবে, আর এই দিকের প্লেনের বন্ডগুলো এই দিকে আসতে চাইবে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার তখন তৈরি হবে না।
যাকে অ্যালিন নিয়ে আমাদের আরও ডিটেলড ডিসকাশন হবে, একটা সেপারেট সিঙ্গল ক্লাস হবে। আপাতত তোমরা অ্যালিনের ফর্মুলা অ্যান্ড স্ট্রাকচার মনে রাখো। মডেলে অ্যালিনকে যেমন দেখছো তেমনটা মনে রাখো যে অ্যালিনের একদিকের হাইড্রোজেনগুলো যদি একটা প্লেনে থাকে, অন্য দিকের হাইড্রোজেনগুলো তার সঙ্গে একটা পারপেন্ডিকুলার প্লেনে থাকবে। জিনিসটা প্ল্যানার মলিকিউল নয়, দো অ্যালিন স্কেলিটন কন্টেইন ডাবল বন্ডস। আমরা তাহলে এখনও পর্যন্ত যতগুলো এক্সাম্পল করলাম সেই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে সিএন অ্যাক্সিস অর্থাৎ প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি কী সেটা মোটামুটি বুঝতে পেরেছি। আমাদের আরও অনেকগুলি সিমেট্রি এলিমেন্ট এবং তাদের অপারেশনটা শিখতে হবে। আজ আমরা শুধু সিম্পল অফ প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রিটা শিখলাম কয়েকটি মোটে এক্সাম্পলের মধ্যে দিয়ে। তোমাদেরকে তাহলে নিজের ভাবনা চিন্তাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি কয়েকটা প্রবলেম দিই, যে প্রবলেমগুলোতে তোমাদেরকে মলিকিউলগুলোতে সিএন অ্যাক্সিস অর্থাৎ প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি আছে কি না, আর থাকলে সেটা কত ফোল্ড, সেগুলো খুঁজে দেখতে হবে। আমরা সাইক্লোহেক্সেন, ন্যাপথালিন, মিথাইল ক্লোরাইড অ্যান্ড মিথাইল ক্যাটায়ন এই মলিকিউল অর স্পিসিসগুলোতে সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি খুঁজব। হিন্ট হিসাবে আমি তোমাদেরকে প্রত্যেকের ফর্মুলা দিয়ে দিয়েছি। অ্যান্ড সাইক্লোহেক্সেন যেটা দেখতে প্ল্যানার, সে যে আসলে প্ল্যানার নয়, তার চেয়ার কনফরমেশনটাও আমি তোমাদের কাছে রেখে দিয়েছি। তোমরা ভাববে, খুঁজবে। কি খুঁজবে? সিএন অ্যাক্সিস অফ সিমেট্রি প্রেজেন্ট ইন দিস মলিকিউলস। তাহলে প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, এই সিমেট্রি এলিমেন্টটা এবং তার যে সিমেট্রি অপারেশন, অর্থাৎ আমরা এই যে অ্যাক্সিসটা বরাবর ওদেরকে রোটেট করলাম, এই রোটেশনটা হলো অপারেশন। এই অপারেশনের বিষয়টাও এই ক্লাসে শিখলাম। আজকের ক্লাস এখানেই শেষ।